এই শুনছো, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরির পক্ষ থেকে আমি উর্মি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। টাইপ সিটি একটি আধুনিক শহর, যেখানে আইন ও অপরাধ একসঙ্গেই চলে। শহরের একাংশ নিয়ন্ত্রণ করে ধনী ব্যবসায়ীরা, আর অন্য অংশ নিয়ন্ত্রণ করছে ভয়ঙ্কর মাফিয়ারা। এই শহরে টিকে থাকার জন্য শুধু শক্তিশালী হলেই চলে না, থাকতে হয় বুদ্ধি, কৌশল আর সাহস। আদিত্য রহমান আদি এক সময়কার মাফিয়া পরিবারের উত্তরাধিকারী, এখন আইনের পথে চলতে চায়। আরিয়া চৌধুরী এক নির্ভীক সাংবাদিক, যার লক্ষ্য শহরের মাফিয়াদের কালো দিক ফাঁস করা। ডন রাজবীর সিং টাইপ সিটির সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া লর্ড, যে আদির পরিবারের সাথে পুরনো শত্রুতার পুষে রেখেছে। রানা ভাই আদির পুরনো বন্ধু, এক হাসিখুশি ভয়ঙ্কর গুন্ডা, যার কথায় ভয় আর মজা মেশানো আছে। রিয়াজ একজন দুর্ধর্ষ পুলিশ অফিসার, যত বড় ভয়ঙ্কর অপরাধী হোক রিয়াজ তার তোয়াক্কা করে চলে না। অপরাধীর অপরাধ প্রকাশ্যে আনা এবং শাস্তি দেয়া তার কাজ। তার সাহসিকতাই সবার দৃষ্টি আকর্ষণ করে। আদি ছোটবেলা থেকেই মাফিয়া পরিবারের সন্তান হলেও তার বাবা মা মৃত্যু তাকে বদলে দেয়। সে চায় সাধারণ জীবনযাপন করতে, কিন্তু তার অতীত তাকে বারবার টেনে আনে এই দিকে। আরিয়া চৌধুরী সাংবাদিক, সে টাইপ সিটির অবৈধ কাজের ফাঁস করতে চায়। একদিন রাজবীর সিংয়ের একটা অবৈধ চুক্তির ভিডিও করে ফেলে, এতেই তার জীবন ঝুঁকির মুখে পড়ে যায়। আদিত্য বুঝতে পারে সে চাইলেই চুপচাপ থাকতে পারে, কিন্তু তার নৈতিকতা, তার আরিয়ার প্রতি আকর্ষণ তাকে বাধ্য করে শহর আর অন্ধকার জগতে আবার নামতে। আদি ধীরে ধীরে সিগারেটের ছোঁয়াচে ধোঁয়া ছাড়ল। তার চোখ স্থির হয়ে আছে সামনে টাইপ সিটির আলো আধারের গলির দিকে তাকিয়ে আছে। সে একসময় রাস্তায় রক্ত ঝরাতো, এখন সে শান্তিতে থাকতে চায়। কিন্তু মাফিয়া পরিবারের জন্ম নিয়ে কি সত্যিই পালিয়ে থাকা যায়? রানা পাশ থেকে বলল, ভাই তুই কেমন জানি বদলে গিয়েছিস। আগে যে আদি ছিল সে তো মাফিয়া রাজত্ব করতো, আর এখন দেখো ধোঁয়া ছাড়ছিস কিন্তু আগুন নেই। আদি একটু হেসে বুকের মধ্যে হাত দিয়ে বলতে থাকে, আগুন তো এখনো আছে রানা, কিন্তু সেটা এখন অন্যরকম। আগে আমি জানতাম না আমার হাতের রক্ত কত মানুষের জীবন কেড়ে নিয়েছে। এখন বুঝতে পারি সেই রক্ত ধুয়ে ফেলা এত সহজ না। আদি হাসলো, কিন্তু চোখে একটা বেদনা ফুটে উঠল। জানি ভাই জানি, কিন্তু টাইপ সিটি তো তোকে ছাড়বে না, আর রাজবীর সিং সে তো তোকে শেষ করেই ছাড়বে। এই নামটা শুনে আদির চোখ হালকা সংকুচিত হলো। রাজবীর সিং টাইপ সিটির সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া ডন। একসময় তার বাবা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল। এখন যদি স্বাভাবিক জীবন চায়, তাকে ছাড়বে না ঠিক। তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নামটা ভেসে উঠল আরিয়া চৌধুরী। ফোনটা কানে দিতেই ওপাশ থেকে নার্ভাস কণ্ঠ ভেসে এলো। আদিত্য রহমান, আমি সাংবাদিক আরিয়া বলছি। আমি আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম, কিছু কথা বলার ছিল। আদি চোখ কুঁচকে বলল, সাংবাদিক আমার সাথে কেন? কারণটা হচ্ছে, আপনি জানেন রাজবীর সিং এর কালো ব্যবসার অনেক গোপন তথ্য, আর আমার কাছে এমন কিছু আছে যা ওকে ধ্বংস করে দিতে পারে। আমি জানি আপনি ওকে চেনেন, আর আপনিই পারবেন আমাকে সাহায্য করতে। আদি কিছুক্ষণ চুপ করে থাকলো এবং কিছু একটা ভাবলো। তোমার সাহস আছে দেখছি, কিন্তু তোমার জানা উচিত আদিত্য রহমান আদি একজন মাফিয়া। তুমি তার সাথে দেখা করতে চাইছো, সাহস আছে বলতে হবে। তাছাড়া তুমি রাজবীর সিং এর কথা বলছো, রাজবীর সিং কিন্তু অনেক জঘন্য লোক। আমি ভয় পাই না। তখনই আদি একটু হেসে বলে উঠল, ভয় পাও না? তাহলে তো তুমি আরও একটা সমস্যায় পড়ে যাবে, কারণ যারা ভয় পায় না তাদের জন্য টাইপ সিটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ফোনের ওপাশে মুহূর্তের মধ্যেই নীরবতা ছড়িয়ে যায়। আপনি তাহলে সাহায্য করবেন? আদি একবার আকাশের দিকে তাকালো। অনেক দিন হলো সে কাউকে সাহায্য করতে চায়নি, কিন্তু আরিয়ার কণ্ঠে একটা ভিন্ন রকমের জেদ আছে। তুমি কোথায় আছো? ওল্ড টাইপ সিটি পাশের ব্রিজে। ঠিক আছে, 10 মিনিটের মধ্যে দেখা করো, কিন্তু মনে রেখো এই পথে পা রাখলে ফিরে যাবার পথ থাকবে না। আরিয়া একটু হেসে বলল, আমি কখনো পিছু হটতে শিখিনি মিস্টার আদি। তারপর ফোন কেটে দিয়ে পকেটে রেখে রানার দিকে তাকাতেই রানা অবাক হয়ে তাকিয়ে বলল, ভাই তুমি কি আবার সেই আগুনে ঝাঁপ দিচ্ছ?
আদি রানার দিকে তাকিয়ে একটু হেসে বলে উঠল, এটা আমার শহর। রানা আর এই শহরের মাফিয়ার রাজত্ব আমিই শুরু করেছিলাম। যদি শেষ করতেই হয় তাহলে সেটা আমার হাতেই হবে। টাইপ সিটির রাতগুলো সবসময় রহস্যময়, আলো আর অন্ধকারের খেলায় গড়া। এই শহরে এখন আরও বিপজ্জনক হয়ে উঠেছে। পুরনো ব্রিজের নিচে যেখানে শহরের আলোক লাল হয়ে আছে সেখানেই দাঁড়িয়ে আছে আরিয়া চৌধুরী। সে জানে এখানে আসার মানেই ভয়ঙ্কর এক খেলার শুরু, কিন্তু ভয় তাকে কখনোই দমিয়ে রাখতে পারেনি। ঠিক তখনই ধীরে ধীরে একটা গাড়ির হেডলাইট দূর থেকে দেখা গেলে গাড়িটা ব্রিজের নিচে এসে থামল। দরজা খুলে ধোঁয়ার মধ্য থেকে বের হয়ে আসলো একজন। তার নাম আদিত্য রহমান আদি। আদি ধীর পায়ে এগিয়ে এলো। তার পরনে কালো শার্ট, স্লিম ফিট ব্লেজার এবং চোখে কালো সানগ্লাস পরিহিত। দৃঢ় অভিব্যক্তি ও কিলার লোক, এক দেখাতেই যে কোনো নারীকে ঘায়েল করে দিতে সক্ষম। এখন একজন একাকী সৈনিক, সে যুদ্ধ থেকে সরে যেতে চাইছে। আরিয়া তাকিয়ে আছে তার দিকে। তার হাতে আছে ছোট্ট একটা রেকর্ডিং ডিভাইস। সেখানে ধরা আছে রাজবীর সিং এর ভয়ঙ্কর কনভারসেশন। গাড়ি থেকে নেমেই আদি একটা বাঁকা হাসি দিল, কিন্তু সেই হাসির মধ্যে ছিল এক কঠোরতা। ধীরে ধীরে এক পা দুপা করে সামনে এসে দাঁড়ালো আদি। তুমি কি জানো তুমি কোথায় এসেছো? আরিয়া নির্বাক কণ্ঠে বলে উঠল, আমি ঠিক জানি আমি কোথায় এসেছি আর কাকে ডেকেছি। এ কথা শুনে আদর্শরও চোখে তাকালো আরিয়ার দিকে। একজন সাংবাদিক হয়ে তুমি এতটা সাহসী কিভাবে? এই শহরে সাংবাদিকদের জন্য খুব একটা নিরাপদ না, সেটা তুমি জানো না? আমি কেবলমাত্র একজন সাংবাদিক নই মিস্টার আদি। আমি সত্যটা খুঁজতে চাই। আদি এক পাশে তাকিয়ে থাকলো। রানা ভাইকে দেখলো, সে পাশে দাঁড়িয়ে আছে সিগারেট হাতে। ভাই, এই মেয়ে কিন্তু আসলে সাহসী। টাইপ সিটির এত বড় ডনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই আসলে লোহার হাড় দরকার। আরিয়া কিছুটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে উঠল, সাহস আর বোকামি এক জিনিস না রানা ভাই। আমি যা করছি সেটা শুধু সাংবাদিকতার জন্য না, এটা ন্যায় বিচারের জন্য। আদি এক পলক তাকালো তার চোখে। সেখানে ভয় নেই, আছে এক ধরনের জেদ আর আত্মবিশ্বাস। চোখগুলো যেন মায়ায় ভরা, কিন্তু ঝাঁঝালো। আরিয়া ধীরে ধীরে রেকর্ডিং ডিভাইসটা তুলে ধরল। এখানে রাজবীর সিং এর এক গোপন ডিলের প্রমাণ আছে। সে এখানে শুধু ড্রাগ আর অস্ত্রের ব্যবসায় করছে না, সে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কিনে নিয়েছে। আদি ডিভাইসটা হাতে নিয়ে প্লে করলো। তখনই রেকর্ডিংটা বাজতে শুরু করলো। আমি টাইপ সিটির আইন নিয়ন্ত্রণ করি। আদালত ও পুলিশ আমার পকেটে আছে। যদি কেউ আমার পথে আসে, সে বেঁচে থাকতে পারবে না। আদি স্থির গতিতে ডিভাইসটা বন্ধ করলো, তারপর এক দৃষ্টিতে তাকালো আরিয়ার দিকে। এই প্রমাণ নিয়ে কি করতে চাও? জনসম্মুখে নিয়ে আসতে চাই। এ কথা শুনে আদি মাথা নেড়ে হেসে উঠল। বোকামি করবে না আরিয়া। রাজবীর একজন মাফিয়া লর্ড, যার বিরুদ্ধে কিছু প্রকাশ করলে সে তোমাকে মেরে ফেলবে। আমি জানি, কিন্তু তাই বলে কি অন্যায়ের কাছে নত হব? তুমি নিজেও জানো রাজবীর এই শহরের জন্য বিষ। তুমি কি সত্যিই চাও যে সে আরো শক্তিশালী হোক? আদি চুপ হয়ে গেল। তার ভেতরে লড়াই চলছে। সে চাইছিল এসব থেকে দূরে থাকতে, কিন্তু সে কি পারবে চুপ থাকতে? ঠিক তখনই আদির ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে একটা অচেনা নাম্বার। ফোন ধরল। ওপাশ থেকে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর। আবির রহমান, এতদিন কোথায় ছিলে? তুমি কি জানো রাজবীর তোমার জন্য শিকার পাঠিয়েছে? আদি ঠান্ডা গলায় খুব নরম স্বরে জিজ্ঞেস করলো, রাজবীরের লোক পাঠানোর সাহস হয়েছে? শুধু লোক না, আজ রাতেই তোমাকে খতম করার পরিকল্পনা করছে। আদি ফোন কেটে দিল। রানা আদির চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, ভাই, আমরা আবার ঝামেলায় পড়তে যাচ্ছি। আরিয়া কিছুটা আকর্ষিত হয়ে তাকালো আদির দিকে। এর মানে কি? আদি তখন ধীর পায়ের সামনে এগিয়ে গেল। তার চোখের ভেতরে একটা আগুন জ্বলে উঠল। এর মানে টাইপ সিটি এখন আমাকে ভুলে যায়নি, এবং এখন সময় এসেছে ফিরে যাবার। আই অ্যাম ব্যাক। বলেই সে সেখান থেকে যে গাড়িতে বসে। তখনই গাড়ির স্টার্ট শুরু হয়। রানা হেসে বলে, বস, অনেকদিন পর আবার অ্যাকশন দেখব। আরিয়া এক দৃষ্টিতে তাকিয়ে রইল আদির দিকে আর বলতে লাগলো, তুমি কি সত্যিই রাজবীরের বিরুদ্ধে নামবে? আদি হালকা হাসলো। আমি শুধু নামছি না, আমি তাকে শেষ করব। তারপর ধীরে ধীরে গাড়িটি অন্ধকারে মিলিয়ে গেল।
আদিত্য রহমান আদি শান্ত, আত্মবিশ্বাসী কিন্তু ভেতর থেকে খুব লুকিয়ে রাখা একজন ব্যক্তি। তার ভাগ্য তাকে বরাবরই টেনে আনে মাফিয়া জগতে। আদির চিন্তাভাবনা দ্রুত ও কৌশলী। সে দেখতে 6 ফিট লম্বা, গাঢ় ফর্সা রঙের ত্বক, শক্তপুক্ত শরীর, প্রশিক্ষিত মার্শাল আর্মস ও বন্দুক চালানোয় দক্ষ। তার চোখ দুটো গভীর কালো, সেখানে লুকিয়ে আছে অন্ধকার। তার প্রিয় কালো কাস্টম ডেজার্ট ঈগল পিস্তল, এটা তার বাবার স্মৃতিচিহ্ন। তার থেকে মারামারি, বুট ছুরি, ব্রাশ নাটক ব্যবহার করায় সে পারদর্শী। তার বাবা মা খুন হওয়ার রহস্য তাকে আজও তাড়িয়ে বেড়াচ্ছে, আর তাই সে চায় রাজীব বীরকে একেবারে ধ্বংস করে দিতে। আরিয়া চৌধুরী 22 বছর বয়সের এক নারী। নির্ভীক সাংবাদিকতা উদ্ঘাটনের জন্য সে যে কোনো সীমা পার করতে পারে। শক্ত মানসিকতার কাছেও সে ভয় পায় না। সাথে সে আদিকে সাহায্য করতে চায়, কিন্তু একই সাথে তার উপর রাগও করে, কারণ সে পুরুষটা মাঝে মাঝে ঠান্ডা, মাঝে মাঝে প্রচণ্ড রাগী। আদির সাথে তার সম্পর্ক এখনও তেমন একটা হয়ে ওঠেনি। আরিয়া দেখতে 5 ফিট 6 ইঞ্চি, গাঢ় বাদামি চোখ, যা প্রচণ্ড আত্মবিশ্বাসী। সবসময় ব্ল্যাক লেদার জ্যাকেট পরে, কারণ সে মনে করে বেঁচে থাকার জন্য স্টাইল দরকার। তার প্রিয় হচ্ছে গোপন রেকর্ডার ও ক্যামেরা, যার মধ্যে সে তার সমস্ত কিছু প্রমাণ রাখতে পছন্দ করে। প্রয়োজনের তাগিদে সে নাইট FM ব্ল্যাক পিস্তল ব্যবহার করে। এবারের টার্গেট হচ্ছে রাজবীর, কারণ মাফিয়া জগতের গোপন ফাইল ফাঁস করতে চায় আরিয়া। ফ্ল্যাশব্যাক। একটা বিলাসবহুল বাংলে মিস্টার রাজ আর তার স্ত্রী সায়রা বসে আছে, গম্ভীর নিঃশ্বাস ফেলে। আমি জানি না সায়রা, কিন্তু আমি চাই না আদি এই অভিশপ্ত জীবনটাকে পাক। রাজ, বীরকে তুমি বিশ্বাস করতে পারছো? বিশ্বাস? তাও আবার রাজবীরকে? আমি জানি সে কখনোই বিশ্বাসের যোগ্য না, ওর রক্তে বিশ্বাসঘাতকতা। কিন্তু আমি যদি সুযোগ নিই তাহলে হয়তোবা সে। সায়রা মৃদু একটা হাসি দিয়ে বলে, তুমি এখন রাজনীতির মানুষ হয়ে গেছো, কিন্তু আমি জানি রাজবীর তোমাকে মারতে চাইবে। যদি কিছু হয় তাহলে আদিকে নিয়ে চলে যাও, ও যেন কখনোই এই নরকে ফিরে না আসে। মিস্টার রাজ একটা গ্লাসে চুমুক দিচ্ছে, এমন সময় রাজবীর সিং তার সাথে দেখা করতে আসে, ঠান্ডা গলায়। রাজ ভাই কেমন আছেন? তোর মুখ দেখে মনে হচ্ছে তোর বড় কোনো স্বপ্ন আছে। রাজবীর একটা হাসি দিয়ে বলে, ভাই, স্বপ্ন নয়, প্রস্তাব। টাইপ সিটির ড্রাগ মার্কেট আমাকে দিয়ে দিন। ব্যবসা ভাগাভাগি করে নিলেই কেউ কার শত্রু হবে না। রাজবীর, আমি তোর মতো ব্যবসায়ী না। এই শহরে আমার নিয়ম চলে, আর সেই নিয়মে ড্রাগস ও নারী পাচার নিষিদ্ধ। নিয়ম সবসময় পরিবর্তিত। রাজ ভাই, আপনি রাজি না হলে ইতিহাস আপনাকে সরিয়ে দেবে। তাহলে কি ইতিহাস গড়ার জন্য আসলি নাকি? আমি চাই আপনি সেই স্থানে চলে যান, না হলে তা না হলে প্রস্তাবে রাজি হয়ে যান না ভাই। উদাস মনে বসেছিল রাজ, আর তখনই শায়লা বেগম তার কাছে এসে বলতে থাকে, রাজ, তুমি কি রাজবীরের সাথে শত্রুতা বাড়িয়ে ফেলছো? এই শহরটাকে আমি গড়ে তুলেছি, রাজবীরের মতো নোংরা মানুষদের হাতে এটা আমি তুলে দিতে পারি না। কিন্তু আমাদের একটা ছেলে আছে, তুমি কি তার কথা ভাবছো না রাজ? তুমি কিছু চিন্তা করো না সায়রা, আমি সব কিছু ঠিক করে ফেলবো। তোমাদেরকে নিয়ে আমার চিন্তা হয়। রাজবীর যখন কোনো কিছুতেই রাজকে টলাতে পারছিল না, তখন সে ছক কষতে থাকে কিভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয়া যায় রাজকে। তাই সে হাত করে রাজবীরের ড্রাইভার ও তানিশা নামে এক পুলিশ কর্মকর্তাকে। সায়রা আর রাজ যখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন ড্রাইভার ভয়ে কাঁপতে কাঁপতে এসে তানিশাকে বলতে থাকে, ম্যাডাম, আমি ব্রেক কেটে দিয়েছি, কিন্তু এটা করা তো ঠিক হলো না। ভয় পাস না, শুধু কাজ করে যা, তোর জন্য খুব বড় একটা পুরস্কার অপেক্ষা করছে। রাজ সাহেব যদি টের পায় তাহলে তো আমি শেষ। টের পাওয়ার আগে ও দুনিয়া ছেড়ে চলে যাবে। তুই এত ভয় পাচ্ছিস কেন? ও বেঁচে থাকলেই না টের পাবে। হোটেলের একটা কক্ষে রাজবীরের আস্তানা। গভীর রাত, সামনে দাঁড়িয়ে আছে তানিশা খান ও রাজবীর। একটা গ্লাস হাতে নিয়ে গ্লাসটাতে চুমুক দিচ্ছে আর বলছে, মিস্টার রাজ এখনো বিশ্বাস করে আমি তার বন্ধু। হ্যাঁ, বস। ওর ধারণা তুমি ওর সাথে শান্তিতে থাকতে চাও। অশ্লীলভাবে হাসি দিয়ে। বোকা, এই শহরটা আমি চালাবো। ওর বাবার আমলে কেমন ছিল আমি জানি না, কিন্তু এখন আর সেই রকম থাকবে না। রুবা চশমা ঠিক করতে করতে রাজবীরের দিকে তাকিয়ে বলে গম্ভীর স্বরে, তাহলে আমাদের পরিকল্পনাটা কি? আমরা তার গাড়ি ব্রেক কেটে দেবো, ওর শেষ সময় চলে এসছে।
বস যদি কোনো রকমে ভুল হয়ে যায়? ভুলের তো কোনো সুযোগই নেই, যে ভুল করবে সেই মরবে। দুর্ঘটনার দিন রাজ ও সায়রা দুজনেই গাড়িতে বসে আছে। ড্রাইভার ড্রাইভ করছিল, হঠাৎ গাড়ির ব্রেক কাজ করা বন্ধ করে দেয়। গাড়িটি প্রচণ্ড গতিতে ছুটতে শুরু করে। রাজ, গাড়ির ব্রেক কাজ করছে না কেন? কি হচ্ছে কি? ড্রাইভার, তুমি ভালো করে ব্রেক ধরো। ড্রাইভার কৃত্রিম একটু ভয় দেখিয়ে, আমি তো চেষ্টা করছি স্যার, আমি তো ব্রেক ধরে রাখতে পারছি না। কি বলছো তুমি? কেন ধরে রাখতে পারছো না? ড্রাইভার, তুমি চেষ্টা করো। আর তখনই চিৎকার করে সায়রা বলতে থাকে, আমি আগেই জানতাম এটা কোনো দুর্ঘটনা নয়, এটা নির্ঘাত আমাদের হত্যা করা পরিকল্পনা। রাজ শক্ত কণ্ঠে বলে ওঠে, আমাদের ছেলের যত্ন নিও। আর তখনই প্রচণ্ড জোরে গাড়িটি ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। নিস্তব্ধতা নেমে আসে চারিদিকে। চোখের পলকে শেষ হয়ে যায় রাজ আর সায়রা বেগম এর জীবনের অধ্যায়। বর্তমান চারদিকে অন্ধকার, শুধু একটা ঝুলন্ত বাতি মম করে জ্বলছে। বাতাসে ভারী বারুদের গন্ধ লেগে আছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু পুরনো কাঠের বক্স, যেগুলোতে অস্ত্র লুকোনো থাকতে পারে। আদিত্য একটা পুরনো টেবিলের উপর হাত রেখে চোখে ধোঁয়াটে দৃষ্টি। সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিশিয়ে দিচ্ছে। ওপাশে বসে রাজবীরের বিরুদ্ধে কিছু একটা পরিকল্পনা করছে। আর তখনই রানাবাই বলে ওঠে, শোনো, পুরনো শত্রুটা ফেরত আসছে, তুই কি তৈরি? কণ্ঠ ঠান্ডা করে। ওরা আমার বাবা মাকে হত্যা করেছিল, এবার ওদের পালা। তোর হাত কাঁপবে না তো? রানা, তুই জানিস আমি একবার প্রতিশোধ নিতে শুরু করলে থামি না। আমরা কি প্রথমে নরসিং রায়কে ধরবো? না, প্রথমে রাজবীরের ওর সবচেয়ে বড় ভুল ছিল আমাকে জীবিত রাখা। এখন দেখ আমি কিভাবে এই টাইপ সিটির রাজত্ব ধ্বংস করে রাজবীরকে নিঃশেষ করি। রানা একটা গভীর নিঃশ্বাস নিয়ে হাসলো, তারপরে বলে উঠল, তোর ওই ক্রোধটাই ওকে শেষ করবে। আর এই শহর জানে একবার তুই প্রতিশোধের নেশায় পড়লে কেউ বাঁচতে পারে না। আদি হাসলো। তখন তো রাজবীর জানতো না যে ওর দিন শেষ হয়ে আসছে। তাহলে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য মিশন শুরু করে। শুরুতে আদি আর আরিয়ার সম্পর্কটা ছিল কেবল কাজের প্রতিশোধের মিশনে। আরিয়া তথ্য জোগাড় করত, তার সঙ্গে ছায়ার মতো থাকতো আদি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আরিয়া বুঝতে পারে আদির মধ্যে শুধু প্রতিশোধের আগুন জ্বলছে না, সে ভেতরে ভেঙেও যাচ্ছে। একদিন গভীর রাতে আদি আর আরিয়া একসঙ্গে ছিল একটি পুরনো গোডাউনে। রাজবীরের দলের কেউ একজন তাদের ফাঁদে ফেলেছে। বাহিরে সমস্ত লোক অস্ত্রশস্ত্র হাতে, সময় কম, কিন্তু বের হতে হবে বুদ্ধি খাটিয়ে। এখান থেকে বের হতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। কিছু একটা বুদ্ধি বের করো। আমি তো ভেবেছিলাম তুমি একাই সুপার হিরো। আদি রাগ দেখানোর ভান করলো, কিন্তু তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। তারা দুজন মিলে জানালার একটি পুরনো কাঠ খুলে গোপনে বের হওয়ার পথ বানালো। কিন্তু ঠিক তখনই গুলির শব্দ। আরিয়া সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল। আদি মুহূর্তেই তার হাত ধরে টান দিয়ে নিজের দিকে টেনে নেয় আর বলে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি এইভাবে আমাকে আগলে রাখছো যে? আমি চাইনি তুমি বিপদে পড়ো, তাছাড়া আমি তোমার কিছু হতে দিতে পারি না। আরিয়া প্রথমবার বুঝল আদির কণ্ঠে একটা অদ্ভুত কাঁপুনি, সেই নির্ভুল হিমশীতল। আদি এখানে নেই, এখানে একজন মানুষ আছে যে কাউকে হারাতে চায় না। সেই রাতের পর থেকে কিছু বদলে যায়। আদি আগের মতোই কঠোর, কিন্তু মাঝে মাঝে আরিয়াকে দূর থেকে দেখত, খেয়াল রাখত, এমনকি তার জন্য কিছু কাজ নিজের হাতে করত। একদিন আরিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আদি তার নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। তুমি কি এতটাই নির্বোধ যে নিজের যত্ন নিতে পারো না? তুমি কেন আমার এত কেয়ার করছো? আদি কিছু বলল না, শুধু ওষুধের প্যাকেটটা এগিয়ে দিল। একটু পরে বলে উঠল, তুমি তুমি অসুস্থ হয়ে মরে গেলে আমি কার কথা শুনে বিরক্ত হব? তার মানে তুমি আমাকে মিস করবে? আদি পাশ ফিরে জানালার দিকে তাকিয়ে বলে উঠল, আমি তোমাকে খুঁজিনি, তুমি নিজেই আমার কাছে চলে এসেছো। একদিন আরিয়া একা একটি ক্লাবে গিয়েছিল তথ্য সংগ্রহ করতে। রাজবীরের দলের কেউ কেউ সেখানে ছিল। আরিয়া বিপদ আজ করতে পারেনি। সে যখন ক্লাব থেকে বেরিয়ে আসছিল, হঠাৎ একজন পেছন থেকে তার পথ আটকে দেয় আর বলে, বাহ সুন্দরী, একা একা এসেছো নাকি? তোমাদের ভয় পাই না বলেই তো একা এসেছি।
ঠিক তখনই হঠাৎ লোকটা আরিয়ার কাঁধে হাত দিতে যাবে। হঠাৎ পেছন থেকে একটা শক্তিশালী ঘুষি পড়ে লোকটার মুখে। লোকটা ধপ করে পড়ে যায়, আর তখনই সামনে এসে দাঁড়ায় আদি। এই শহরে তোমার ছায়া সব সময় তোমার সাথেই আছে, বুঝলে? আরিয়া চোখ শক্ত করে বলে, তুমি কি আমায় অনুসরণ করছিলে? তোমার মতো বেপরোয়া মেয়েকে একা ছেড়ে দেওয়া কি ঠিক হবে? তুমি তাহলে আমাকে নিয়ে ভাবো। আদি চুপ করে তাকিয়ে থাকে, তারপর হেসে বলে, ভাবি না, শুধু বিরক্ত হই তোমার কাজকর্ম দেখে। কিন্তু তার চোখে ছিল অন্য কিছু। আরিয়া হয়তোবা সেটা কিছু আঁচ করতে পেরেছিল। শহর থেকে অনেক দূরে, গভীর রাতে, বাইরে বৃষ্টি পড়ছে, ঘরের ভেতরে টিমটিম আলো। জানালার পাশে দাঁড়িয়ে আছে আরিয়া। পাশে রাখা এক কাপ কফি ঠান্ডা হয়ে গিয়েছে। আদি ধীরে ধীরে পিছন থেকে এসে দাঁড়ায় আরিয়ার পেছনে। তুমি জানো তোমার প্রতিশোধের খেলা আমাদের সবাইকে শেষ করে দিতে পারে। হ্যাঁ, আমি সেটা জানি। তাহলে থামছো না কেন? আদি এক পলক আরিয়ার চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলে, কারণ আমি পারবো না। প্রতিশোধ নিতে গিয়ে যদি নিজেকেই শেষ করে দিতে হয়, তবে সেই প্রতিশোধ কেন? আমি তো নিজেই তখনই শেষ হয়ে গেছি, যখন রাজবীর আমার পরিবারকে শেষ করে দিয়েছে। হারিয়া, তুমি এখনো কিছু হারাওনি, তাই তুমি এটা বুঝতে পারবা না। আদি ধীরে ধীরে এগিয়ে এসে আরিয়ার কাছাকাছি দাঁড়িয়ে বলে, আমি কখনো কোনো কিছু হারানোর ভয় পাই না, কিন্তু এখন পাচ্ছি। কি হারানোর ভয় পাচ্ছ? তোমাকে। আরিয়া এক মুহূর্তের জন্য কিছু বলল না। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। বাইরে বৃষ্টির শব্দ বেড়ে গেছে। আদি কোমরে হাত দিয়ে আরিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে এখন আমার শান্তি তুমি। রাজবীরের ভয়ঙ্কর ব্যবসা একের পরে এক ধরা পড়ে যাচ্ছিল। নারী পাচারকারী ও অস্ত্র ব্যবসা যা একসময় তার অবাধ রাজত্বে চলছিল, আজ সে একটা নতুন আতঙ্কের মুখোমুখি দাঁড়িয়ে। কারণ পুলিশের এসআই হিসেবে নতুন একজন এসেছে, রিয়াজ খান, যিনি পুলিশের এসআই হিসেবে প্রথম দিনই দৃষ্টি আকর্ষণ করেছে। তার সাহসিকতা এবং নিখুঁত পরিকল্পনা দিয়ে তার চোখে ভয়ের কোনো জায়গা নেই। সে কারো কাছে কখনো বিক্রি হয়নি এবং রাজবীরের মতো এক ভয়ঙ্কর মাফিয়ার মুখোমুখি হতে সে কোনো দ্বিধাবোধ অনুভব করে না। রিয়াজ খান একটি পুরনো গোডাউনে ঢুকেছে। তার নিজের চোখে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু যাচাই করার তীব্রতা। তার চারপাশে রয়েছে একদল সহকর্মী। সব কিছু এক জায়গায় না এলে রাজীব আর তার সঙ্গপঙ্গদের কিছুই হবে না। স্যার, আপনি নিশ্চিত? আমি নিশ্চিত। আমি জানি রাজবীর কতটা ভয়ঙ্কর, কিন্তু সে জানে না আমি তার চেয়েও অতি বেশি ভয়ঙ্কর। রিয়াজের দলের সামনে বিশাল একটা কন্টেইনার ছিল। সে জানতো এই কন্টেইনারে রাজবীরের অস্ত্র ব্যবসা চলছে। তার চোখে কোনো ভয় ছিল না, কারণ সে জানতো এবার রাজবীর আঘাত পাবে। রিয়াজ দলকে বর্ণনা দিল, এখন এর ভিতরে ঢুকে কোনো আওয়াজ করবে না। এই অভিযান একদম চুপচাপ হতে হবে। এদিকে রাজবীর তার মাফিয়া নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা চালিয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশ রিয়াজের তথ্যটা খেয়াল করতে শুরু করেছিল। রাজবীর সিগারেট ধরিয়ে গম্ভীর গলায় বলল, তাদের থামতেই হবে। রিয়াজ নামের এই এসআই, যাকে আমি স্বীকার করব। বস, এটা একটু বেশি খাচ্ছে মনে হচ্ছে। সে আমাদের খুব কাছে এসে গেছে। এবার কাউকে বাঁচানোর সুযোগ দিব না। এই নতুন আপদটা আবার কোথা থেকে এসে জুটলো? এটাকে তো টাকা দিয়েও কেনা যাচ্ছে না। এতদিন পর্যন্ত রাজবীরের নিরাপত্তা এতই শক্তিশালী ছিল যে কেউ তার ব্যবসায় আঘাত আনতে পারেনি, কিন্তু রিয়াজের উপস্থিতিতে তাকে একটা দুরন্ত চ্যালেঞ্জে ফেলেছে। বুঝতে পেরেছি এতদিন রাজবীর কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে তার ব্যবসা চালিয়েছে। এখন আমার হাতের নিচে থাকা তথ্যগুলো রাজবীরকে চিরতরে শেষ করে দেওয়ার সুযোগ এনে দিতে পারে। এখন যা করব তাতে এই অপরাধী চক্র চিরতরে ধ্বংস করা যাবে। কিন্তু তাকে আটকাতে হবে, অন্তত আঘাত করার আগেই। রিয়াজ জানে রাজবীরের জন্য একটা খুব বড় ভয়ঙ্কর সময়। আমরা এবার রাজবীরের নারী পাচারের জায়গায় ঢুকবো। তার অস্ত্র ব্যবসার গোপন চুরির টুকটুকে ছড়িয়ে দিব। যদি সে পালানোর চেষ্টা করে, তখন তাকে ধরতে পারবো। এটা শুধুমাত্র একটা শুরু, কারণ আর কোনো কিছু রক্ষা পায় না। স্ক্রিনের মধ্যে রাজবীর রিয়াজের সমস্ত কিছু জানতে পেরে বলতে থাকে, এই রিয়াজ, তুই জানিস না আমি কতটা শক্তিশালী? তবে তুই এসে দেখবি, এটা তো শেষ যাত্রা। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি রাজবীর। আমার রাজত্ব এত সহজে ভাঙা যাবে না।
এইদিকে রিয়াজ যেন একটা কিছু বুঝতে পারে, কিছু একটা নষ্ট করে দেয় আর তার দলকে বলতে থাকে, আমাদের কাজ আজ এখানেই শেষ হবে। নারী পাচার ও অস্ত্র ব্যবসা, এইসব চক্রকে চিরতরে থামাতে হবে। কেউ পালাতে পারবে না, কেউ না। তারা গোপনে ঢুকে গিয়ে পুরো গোদামের প্রতিটি কক্ষে তল্লাশি শুরু করে। তারা যখন অস্ত্র ও সিগন্যাল পাঠানো হলো পুলিশ ও অন্যান্য সদস্যদের কাছে, রিয়াজ চোখে এক দীর্ঘতা নিয়ে এসে এক সদস্যকে তাড়াতাড়ি নির্দেশ দিল। সমস্ত তথ্য এখান থেকে সংগ্রহ করো। আরও লোক আসছে। গোদামটিতে ঢুকে সমস্ত শিকারী সংস্থার পূর্ণ মহিলাদের প্রচার করার জন্য প্রস্তুত করা সব তথ্য সংগ্রহ করো। এইসব এবং সর্বাধুনিক অস্ত্রের চালান একত্রিত করে সবকিছু করতে শুরু করলো ওরা। তবে এটি সহজ ছিল না। স্যার, যদি রাজবীর আমাদের উপর এই মুহূর্তে আক্রমণ করে? এটা তার জন্য খুব সহজ হবে বলে মনে হচ্ছে না, কারণ আমি তার গোপন ক্যামেরা নষ্ট করে দিয়েছি। হঠাৎ করে রিয়াজ একটা রুম দেখতে পায়। সে ধীরে ধীরে সেখানে এগিয়ে যায় এবং দরজার মধ্যে টোকা দিলে সে ভিতরে কিছু মেয়েদের শব্দ শুনতে পায়। রিয়াজ তখন গোদামে আটকা পড়া মেয়েগুলোর দিকে তাকায়। কিছু মেয়ে তথ্য দিচ্ছিল, কিছু ভয়ে কাঁপছিল। তারা জানতো তাদের মুক্তির কোনো উপায় নেই। তখন রিয়াজ ওদের দিকে তাকিয়ে বলে, তোমরা ভয় পেও না, তোমরা মুক্ত। তোমাদেরকে আর কেউ আটকে রাখতে পারবে না। সে সমস্ত মেয়েদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়। তাদের মুক্তির খবর পেয়ে তারা যেন অশ্রুসিক্ত হয়ে পড়ে। কিছু মেয়ে কৃতজ্ঞতায় ভরা চোখে বলে ওঠে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছে অনেক কৃতজ্ঞ আমরা আমাদের নতুন জীবন ফিরে পাওয়ার জন্য। রাজবীরের কানে এই খবর ছড়িয়ে পড়তেই সে মুহূর্তেই গর্জন করে ওঠে আর বলে, এসআই, তোকে তো আমি দেখে নেব। তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস। এসআই রিয়াজ থানায় বসেছিল। হঠাৎই সেখানে প্রবেশ করে আরিয়া। রিয়াজের কাছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ছিল যা তাকে সংগ্রহ করতে হবে, আর এই জন্য সে রিয়াজের সাহায্য নিতে চায়। আরিয়া জানতো রিয়াজের কাজটা শুধু পুলিশের তদন্ত নয়, এবং সমস্ত অপরাধের জাল উন্মোচন করা। সেজন্য দুজনের মধ্যে কিছু আলোচনা হওয়া দরকার। আমি জানি আপনি একমাত্র ব্যক্তি যে অপরাধীর সঠিক তথ্য দিতে পারবেন। আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ দলিল রয়েছে যা আমার কাজে আসবে। আমি জানি মিস্টার রিয়াজ, আপনি অপরাধীদের বেশ অনেকগুলো তথ্য জোগাড় করেছেন। আমি সমস্ত কার্যকলাপ বেশ কিছুদিন যাবৎ পর্যবেক্ষণ করছিলাম, কিন্তু কিছু তথ্য যদি আমি একসাথে কাজ করি তবেই তার সম্পর্কে নিশ্চিত কিছু জানতে পারবো। ইউ আর জার্নালিস্ট আরিয়া, এম আই রাইট? তুমি যদি আমাদের সাথে কাজ করো তবে অপরাধীকে একেবারে ঘুরিয়ে দেওয়া সম্ভব। আরিয়া তার ডেস্কের উপরে কিছু ফাইল রেখে রিয়াজের দিকে তাকায়। দুজনের চোখে চোখ পড়ল। তবে এই মুহূর্তে সেটা ছিল সঙ্গী হয়ে কাজ করার চোখ। তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ ছিল না, বরং একে অপরের কাছে সহযোগিতার সম্পর্ক তৈরি হচ্ছিল। কিছু মুহূর্তের জন্য আরিয়া রিয়াদ একে অপরের দিকে তাকিয়ে থাকলো। ও মাই গড, এটা কি সত্যি? আমার সামনে সত্যিকার রিয়াজ আহমেদ মানে পুলিশের এসআই রিয়াজ বসে আছে? এত বড় সাংবাদিক হয়ে গেছো কি আমাকে চিনতে পারছো না? অবাক হচ্ছি, তুমি এই শহরে?